নমস্কার, আমি রূপ স্যার নিয়ে চলে এসেছি আজকের খুব ইম্পর্টেন্ট এবং সাজেস্টিভ কিছু ম্যাথ আইসিডি সুপারভাইজার এবং গ্রাম পঞ্চায়েত এক্সামের জন্য। প্রত্যেকটা অঙ্ক সহজ ট্রিক্সের মাধ্যমে তুলে ধরব, দেখে নাও। আজকের প্রথম অঙ্ক কি বলেছে? একটি কাজ 4 ঘন্টায়, বিওসি একত্রে 3 ঘন্টায়, ইওসি একত্রে 2 ঘন্টায় কাজটি করতে পারে। বি একা কত ঘন্টায় কাজটি করবে? এখানে অ্যান্সার কি চেয়েছে? বি চেয়েছে। আগেই টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কে সবসময় মনে রাখবে আগে প্যানেল করব, কার সময় কত বলেছে আগে দেখে নাও। এ বলেছে 4 ঘন্টা, বিয়াসি দুজনে মিলে করেছে 3 ঘন্টা, আর এআসি দুজন মিলে করেছে 2 ঘন্টা। এই হচ্ছে প্যানেল। মানে এ করেছে 4 ঘন্টা, বিআসি করেছে 3 ঘন্টা, আর এআসি করেছে 2 ঘন্টা। মান বলে এবার মনে রাখবে এদের লসাগুটা হবে টোটাল কাজ। 4, 3 আর 2, এদের লসাগু কত? 12। আমি 4 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমি কী পাবো? এদের কর্মদক্ষতা পাবো। 4 দিয়ে ভাগ করলে আমি 3, 3 দিয়ে ভাগ করলে 4, 2 দিয়ে ভাগ করলে 6। আমার অ্যান্সার কি চেয়েছে? বি। এখানে বির মানটাকে বের করব, দেখে নাও। এই এ থেকে যদি আমি এটাকে আমি বাদ দিই, এই এ থেকে এ বাদ দিলে কি পাবো? তাকে সি পাবো। তাহলে সির মান কত পাচ্ছি? 6 থেকে 3 বাদ দেবো, 6 থেকে আমি 3 বাদ দেবো, তাহলে সির মান কত পেলাম? 3। কারণ এর মান 3 আর এ সির মান 6, তাহলে এ থেকে এ বাদ দিলে 6 থেকে 3 বিয়োগ করলে 3। এবার আমি বির মান বের করবো, দেখে নাও। এই সি থেকে এই সি যদি আমি বাদ দিয়ে দিই, মানে 4 থেকে বির মান কি পাচ্ছি? এই সি থেকে এই সি বাদ দিলে কি পড়ে যায়? বি। বির মান কত পাচ্ছি? 4 থেকে সির মান কত? 3 বাদ দিয়ে দিলে বির মান কত? 1। তা পুরো কাজ কত? 12। এই 12 কাজ বি যদি একা করে, বির মান 1, 1 দিয়ে ভাগ করলে আমার কত হচ্ছে? 12 অ্যান্সার। আমার অপশান বি অ্যান্সার। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসবেই। ভালো করে এই সাজেস্টিভ ম্যাথগুলো খুব সহজভাবে করাচ্ছি, একটু দেখবে, সুন্দর করে বুঝে নেবে, আশা করি পরীক্ষা অসুবিধা হবে না। পরবর্তী কোশ্চেন বলেছে 3 এবং 12 এর মধ্য সমানুপাতি কত? 3 এবং 12 এর মধ্য সমানুপাতি। মধ্য সমানুপাতির একটা ট্রিক্স বলবো, সবসময় মাথায় কাছের এবং দূরের গুণ। দেখে নাও কিভাবে পাচ্ছি মধ্য সমানুপাতি, দেখে নাও। A:B সমানুপাত B:C। কি হলো? কাছের গুণ আর দূরের গুণ। তাহলে বি স্কোয়ারের মান কত হচ্ছে? AC। কারণ কাছের গুণ বিবি গুণ করলে বি স্কোয়ার, আর AC গুণ করলে AC। স্কোয়ারটা ওপারে রুট হয়ে যাবে, তার মধ্য সমানুপাতি বি। এবার AC-র মান কত? 3, আর এটা 12। 3 × 12, তাহলে কত হচ্ছে? মধ্য সমান 36। পির মান কত? 6। আমার অপশান বি অ্যান্সার। শুধু মনে রাখবে কাছের আর দূরের গুণ। পরবর্তী কোশ্চেন, এটা একটা মেনসুরেশনের অঙ্ক, মানে আয়তক্ষেত্রের অঙ্ক। দেখে নাও, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। মানে একটা আয়তক্ষেত্র আঁকবো, দেখে নাও এঁকেছি। যেহেতু দৈর্ঘ্য 2 হয়ে প্রস্থ কত হবে? 1। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, যেহেতু আমার দৈর্ঘ্য বড় তাই দৈর্ঘ্যের মান 2, প্রস্থের মান 1। এবার হচ্ছে এর পরিসীমা 360 সেমি। পরিসীমা সূত্র কি? 2 × দৈর্ঘ্য মানে লেন্থ, প্রস্থ মানে ব্রেথ, সমান কত?
360, 2 দিয়ে কাটলে 180। দৈর্ঘ্যের মান 2 প্লাস 1 সমান কত হচ্ছে 180। তাহলে 3 মান কত হচ্ছে 180, 3 দিয়ে কাটলে 60। তাহলে 1 মান কত হচ্ছে 1 মান হচ্ছে 60। 1 মান যাবে ডাইরেক্ট অনুপাতের সঙ্গে গুণ। তাহলে এখানে দৈর্ঘ্যের অনুপাত 2, প্রস্থের অনুপাত 1, তাহলে 60 এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে দৈর্ঘ্য অ্যাকচুয়ালি 120, আর প্রস্থের সঙ্গে 60 গুণ করবো, তার প্রস্থ কত হচ্ছে 60। দৈর্ঘ্য পেয়েছি 120, প্রস্থ পেয়েছি 60, কারণ 1 মান যাবে ডাইরেক্ট অনুপাতের সঙ্গে গুণ। এবার আমার অ্যান্সার কি চেয়েছে, সেটির ক্ষেত্রফল কত। ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ক্ষেত্রফল সূত্র। দৈর্ঘ্য কত 120, প্রস্থ 60, 120 ইন্টু 60 মানে কত 7200, মানে অপশান এ অ্যান্সার। খুব ভালো অঙ্ক, প্রত্যেকটা সাজেস্টিভ অঙ্ক, বাছাই করা অঙ্ক। আইসিডি সুপারভাইজার এবং গ্রাম পঞ্চায়েতে ভালো করে দেখে যাবে, হুবহু কমন আসবে, শুধু কি সংখ্যাগুলো একটু চেঞ্জ হবে, কিন্তু অঙ্কের সিস্টেম, অঙ্কের ভাষা সব একই থাকবে। পরবর্তী কোশ্চেন বলছে একটি সংখ্যার 1/3 অংশ এবং আরেকটি সংখ্যার 150% গুণফল প্রদত্ত সংখ্যা দুটির গুণফলের কত শতাংশ। এই অঙ্কগুলো ম্যাক্সিমাম সবাই এক্স ধরে করে, খুব জটিল করে, কিন্তু আমি এখানে সুন্দর সহজ ট্রিক্সের মাধ্যমে করব। দেখে নাও, আমার এখানে কত 1/3 অংশ, সংখ্যাটির 1/3 অংশ। দেখো না, অরিজিনাল আর নিউ লিখছি না, পুরোটা অরিজিনাল। অরিজিনাল মানে অ্যাকচুয়ালি সংখ্যা, নিউ মানে কি যেটা পরে হয়েছে। অরিজিনাল মানে অ্যাকচুয়ালি সংখ্যা। তাহলে 1/3 অংশ, সংখ্যাটা সবসময় তলায় থাকে। সংখ্যাটা যদি 3 হয় তার কত 1 অংশ, এটা হচ্ছে নিউ, এটাই বলেছে। একটি সংখ্যার 1/3 অংশ, তাহলে অ্যাকচুয়ালি সংখ্যাটা কত 3 বসিয়ে দিলাম অরিজিনাল জায়গায়, অরিজিনাল মানে সংখ্যা, তাহলে অংশটা কত 1। এবার বলেছি আরেকটি সংখ্যা 150%, ভালো করে দেখে নাও। এই 150% পার্সেন্টেজ তুলে দিলে কি হবে, তলা 100, কেটে দিলে 3, এটা কেটে দিলে 2, তাহলে আমার কত হচ্ছে 3/2। আমি একটু আর কি বললাম, সংখ্যাটা সবসময় তলায় বসে। তাহলে এখানে সংখ্যাটা কত 2, তার কত অংশ 3। এই হচ্ছে অঙ্ক, 99% অঙ্কটা কমপ্লিট। ভালো করে দেখো। এবার কি করবো, এখানে দেখো গুণফল করতে বলেছে, গুণফল। তাহলে আমি সংখ্যা দুটোকে গুণ করে দেবো, দেখে নাও। 3 দুগুণে 6, 3 একে 3। এবার হচ্ছে গুণফলের কত শতাংশ, গুণফলের কত শতাংশ। তাই 6-এর ওপর 3 শতাংশ বা পার্সেন্টেজ করতে গেলে 100 গুণ। মনে রাখবে, শতাংশ বা পার্সেন্টেজ করলে 100 দিয়ে গুণ, 3 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 100, মানে 50%। আমার অপশান ডি অ্যান্সার। ভালো করে দেখ, ভালো করে দেখ। দেখ এক্স ছাড়া সুন্দর সহজভাবে করেছি। শুধু কি করলাম, আসল সংখ্যাটা সবসময় তলায় থাকে, অরিজিনালটা আসল, মানে 1/3 অংশ। 3টা যদি আসল হয়, একটা কত তার অংশ। 150% মানে 3/2, 2টা আসল, 3টা অংশ। তাই গুণ করতে বলেছি, গুণ করেছি, পার্সেন্টেজও করে দিয়েছি। পরবর্তী কোয়েশ্চেন দেখেন, বলেছে এটা আর একটা পার্সেন্টেজের অঙ্ক, খুব ভালো অঙ্ক। এই অঙ্কটা একটু মাথায় রাখবে। যদি লাভ বলে আমরা কি ধরবো, প্লাস, আর ক্ষতি বললে মাইনাস ধরবো। এইটাই অঙ্কের রুলস। লাভ বললে প্লাস, ক্ষতি বললে মাইনাস। দেখে নাও, 2/5 অংশ কি লাভ, আর বাকি অংশ কি ক্ষতি। একটি চকলেট বাক্সে থাকা চকলেটের 2/3 অংশ 5% লাভে, মানে প্লাস ধরো। দেখে নাও, 2/3 অংশ কত পার্সেন্ট লাভে, 5% লাভ। আর কিছু নেই, মানে প্লাস।
বাকি অংশ ক্ষতিতে বলছে, ক্ষতিতে বলছে মানে কি মাইনাস, তাহলে মাইনাস দেবো। বাকি অংশ 3-এর মধ্যে আমার 2 হয়ে গেছে, আছে কত 1, তাহলে উপরে 1 বসাবো, নিচে 3। বাকি অংশ 3-এর মধ্যে 2 হয়ে গেছে, 1 বাকি আছে, কত পার্সেন্ট ক্ষতিতে? 2% ক্ষতিতে। তাহলে মোট কত লাভ হয়েছে এই ঘটনার পর? 400 টাকা। ব্যাস, এইটুকু অঙ্ক, এইটুকু বুঝতে পারলেই অঙ্ক। আবার বলছি, লাভ বললে প্লাস ধরবো, যেহেতু প্রথমে লাভ বলেছে, আগে কিছু নেই মানে প্লাস, তাহলে বাকি অংশ দেখো, এই বাকি অংশ বলেছে ক্ষতি, তাই মাইনাস। বাকি অংশ 3-এর মধ্যে 2, 1, 2%। এবার পার্সেন্টেজটা একটু রেখে দেবো, ক্যালকুলেশনটা সহজ করে নিই। 10/3 মাইনাস 2/3 সমান 400। আমি পার্সেন্টেজটা রেখে দেবো, 3, 10 মাইনাস 2 সমান 400, তাহলে 8/3 সমান 400। এটাকে আমি পার্সেন্টেজটা বসিয়ে দিলাম। পার্সেন্টেজটা কেন বসালাম না, এই ক্যালকুলেশন জড়াবে, ওই জন্য রেখে দিলাম। আমার 8-এর 3-এর মান কত বেরিয়েছে? 400। এবার দেখে নাও, এবার কি বলেছে, তার চকলেটের বাক্সটির দাম কত ছিল? বাক্সটির দাম কত ছিল মানে ক্রয় মূল্য চেয়েছে। চকলেটের বাক্সটির দাম কত ছিল মানে আমার ক্রয় মূল্য মানে 100%। তাহলে আমি বলতে পারি 8-এর 3%-এর মান হচ্ছে 400। 1 করলে আমার কি হয়? উল্টে যায়, 400 ইন্টু 3-এর 8। এবার ক্রয় মূল্য চেয়েছে, বাক্সটির দাম কত ছিল? 100। চার দেখালে এটা 100, 4 দেখালে 2, 2 দেখালে এটা 50। তাহলে আমার কত হচ্ছে গুণ করলে? 15,000। আমার অপশান সি অ্যান্সার। খুব ভালো অঙ্ক, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় নিশ্চিত আসবে, নিশ্চিত। শুধু সংখ্যাটা চেঞ্জ হতে পারে, ভাষা সব একই থাকবে। ভালো করে দেখে যাবে অঙ্কগুলো, ভালো করে প্র্যাকটিস করবে, একবার নয় 100 বার করবে। এখানে একটাই ট্রিক্স কি বলো, লাভ বললে আমরা প্লাস নেবো আর ক্ষতি বললে মাইনাস নেবো, ব্যাস। বাকিটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। যেহেতু ক্রয় মূল্য চেয়েছে তাই শেষে আমি 100%। পরবর্তী কোশ্চেন বলেছে, এই সংখ্যাটিকে 9 দিয়ে বিভাজ্য হতে গেলে চিহ্নিত স্থানে কি বসবে? একটু মনে রাখবে, এই বিভাজ্যতার নিয়মের অঙ্ক। 9 এবং 3-এর বিভাজ্যতার নিয়ম কি? সংখ্যাগুলির যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। কি বিষয়টা? 5, 2, * 7, 7, 8। এই সংখ্যাটা কি 9 দ্বারা ভাগ করতে বলেছে, এই তো। 9 দ্বারা ভাগের নিয়ম কি বললাম? সংখ্যাগুলির যোগফল লিখে নেবে দরকার পড়ে। সংখ্যাগুলির যোগফল যদি 9 দ্বারা ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। তাহলে আমি যোগ করে দেখে নেব, 5, 2, 7, 7, 8 আর * শেষে দিয়ে দেবো। দেখো যোগ করলে কত হচ্ছে? 22 প্লাস সরি 22 নয় 29। 29, 5, 2, 7, 4, 7, 8 আছে 29। এবার দেখো, এই যে 9 দ্বারা কি আমার 29টা ভাগ যায়? যায় না। তাহলে আমার এই চিহ্নিত স্থানে আমার কত নিতে হবে? চিহ্নিত স্থানে যদি আমার 7 নিই তাহলে 29 নয় কত হচ্ছে? 36। দেখো এবার 36টা কিন্তু এই 9 দ্বারা ভাগ যায়। এই 36 দেখো 4 লং 36, তাহলে আমার স্টার চিহ্নিত স্থানে কত হবে? অ্যান্সার 7। আমার অপশান এ অ্যান্সার। আবার বলছি, 9 বা 3 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? সংখ্যাগুলির যোগফল যদি 9 অথবা 3 দ্বারা ভাগ যায় পুরো সংখ্যাটা 9 দ্বারা ভাগ যাবে। এবার আমি কি সংখ্যাগুলো যোগ করেছি কত? 29 প্লাস *। যেহেতু 9 29 দিয়ে যায় না তাই এই স্টারের জায়গায় কি নিয়েছি? 7। দেখো যোগ করে 36, এবার 9 দ্বারা ভাগ যাবে। এবার বলেছে এই চিহ্নিত স্থানে কত বসবে? চিহ্নিত স্থানে কত ধরেছি? 7।
তাহলে আমার অপশান এ অ্যান্সার। খুব ভালো অঙ্ক, 9 আর 3-এর বিভাজ্যতা নিয়ম। প্রত্যেকটা অঙ্ক ধীরে ধীরে বুঝবে আর ফাইনাল একটা খাতা করবে, খাতাতে প্রত্যেকটা অঙ্ক পাই টু পাই তুলে রাখবে, পরীক্ষার সময় বারবার প্র্যাকটিস করবে যাতে পরীক্ষায় কোনো কারণে ভুল না হয়। আবার আরেকটা অঙ্ক দেখো, বলছে কোনো দ্রব্য 364 টাকায় বিক্রি করে 9% ক্ষতি হয়, তা 10% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? আমি যখন 364 টাকায় বিক্রি করছি আমার কি হচ্ছে, 9% ক্ষতি হচ্ছে। 9% ক্ষতি মানে কি, 100 থেকে 9 বাদ দেবো মানে আমার 91%। তাহলে 91%-এর মান কত, 364 টাকা। আমি 364 টাকা যখন বিক্রি করেছি 9% ক্ষতি হয়েছে, ক্ষতি মানে আমি বাদ দিয়ে দেবো, 9 বাদ দিলে কত হয়, 91। তাহলে 1 করলে কী হবে, 364/91। এবার বলছে 10% লাভ। এই 10% লাভ মানে কি, 100 সঙ্গে যোগ হবে, 10% লাভ মানে আমরা 110%। তাহলে কী হবে, ইন্টু 10। এটা দিয়ে কাটলে 4, তাহলে আমার অ্যান্সার বিক্রয় মূল্য কত হবে, 440টা। অপশানে খুব ভালো অঙ্ক। বিক্রয় মূল্য 10% মানে আমি 110 ধরেছি। যারা বুঝতে পারছো না, একটা মনে রাখবে, কম্পিটিটিভের এটা হার্টবিট বলে। এটা যে মনে রাখবে 60% অঙ্ক তার কমপ্লিট হয়। এক্স ইজ ইকুয়াল টু ওয়াই, 1 করলে কী হবে, y/x। আর যেটা অ্যান্সার হবে সেটা জেডটা সবসময় গুণ হয়ে যাবে। এইটাই দেখো, এই যে ক্যালকুলেশনটা করছি সম্পূর্ণ এই প্রসেসে, প্রত্যেকটা অঙ্ক যখন আমি অ্যান্সার বের করছি এই ক্যালকুলেশন, এইটা মনে রাখলে সমস্ত অঙ্ক সহজ। দেখো এক্সের মান ওয়াই, 1 করলে এক্সটা তলায় যাচ্ছে আর জেড গুণ হয়ে যায়, এক্স তলায় যাচ্ছে মানে উল্টে যাচ্ছে। পরবর্তী কোশ্চেন, এটা আর একটা মেনসুরেশনের অঙ্ক, খুব ভালো, পরীক্ষায় দেয়। বলছে একটি বর্গাকার মাঠের ক্ষেত্রফল 128 বর্গমিটার, মাঠটির কর্ণের দৈর্ঘ্য কত? একটু ভালো করে দেখে নাও। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা দুটো পদ্ধতিতে বার করি। কিভাবে? একটা হচ্ছে বাহু ধরে আর একটা কর্ণ ধরে। বাহু ধরে ক্ষেত্রফল দেখে নাও, এটাকে আমরা স্কোয়ার বলি। আর কর্ণ ধরে ক্ষেত্রফল এটাকে আমরা কি, হাফ ইন্টু ডি স্কোয়ার। কর্ণ ধরে সব কিন্তু ক্ষেত্রফল, ধরো ক্ষেত্রফল কার, বর্গক্ষেত্রের। বর্গক্ষেত্রে, ঠিক আছে, ক্ষেত্রফল। তার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু ধরলে কি স্কোয়ার, আর কর্ণ ধরলে হাফ ইন্টু ডি স্কোয়ার। দেখে না, যেহেতু এখানে কর্ণের দৈর্ঘ্য, কর্ণ চেয়েছে, তাহলে আমি কোনটা ধরে অঙ্ক করব, এইটা। বাহু ধরে অঙ্ক করবোই না, বাহু ধরে অঙ্ক করলে জটিল হবে, তাহলে আমি কর্ণ ধরে অঙ্ক করব। তাহলে কর্ণ ধরে ক্ষেত্রফল বের করলে কি হবে, হাফ ইন্টু ডি স্কোয়ার সমান কি, ক্ষেত্রফল। আমি কি ধরে অঙ্ক করছি, কর্ণ ধরে। কর্ণ ধরে ক্ষেত্রফলের সূত্র, কর্ণ ধরে ক্ষেত্রফলের সূত্র, হাফ ইন্টু ডি স্কোয়ার সমান ক্ষেত্রফল। এখানে ক্ষেত্রফল কত বলেছে, 128। তাহলে এখানে মান পুট করে দাও, 128। তাহলে হাফ ইন্টু ডি স্কোয়ার, হাফটা ওপারে গেলে কি গুণ হয়ে যাবে, তাহলে কত হচ্ছে, 128 ইন্টু 2 সমান কত হচ্ছে, 256। তো ডির মান কি হবে, স্কোয়ারটা ওপারে গেলে রুট হয়ে যাবে, 256। তার কর্ণ কত হচ্ছে, 256, কারণ 16 রুট। আমার অপশান বি অ্যান্সার। যদি আমি এটা অঙ্কটা বাহু ধরে করতাম, অঙ্কটা অনেকটা জটিল হতো। জটিল করার দরকার নেই, খুব সহজভাবে পরীক্ষায় নামাতো, কারণ পরীক্ষায় হিউজ সময় দেয় না। কারণ এটা তোমরা সবাই জানো, বাহু ধরে ক্ষেত্রফল, এটা অ্যাপ্লাই করবো না, এখানে কর্ণ ধরে ক্ষেত্রফল যদি অ্যাপ্লাই করি অঙ্কটা খুব সহজ হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন,
প্রত্যেকটা সাজেস্টিভ অঙ্ক, পরীক্ষা আসবেই, নিশ্চিত আসবে। এবার দেখে নাও, এক ব্যক্তি 5 কিমি পার আওয়ার বেগে হেঁটে 15 মিনিটে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত মিটার? একটু মনে রাখবে, টাইম অ্যান্ড ট্রেনের অঙ্ক যখন বলবে সবসময় মাথা রাখবে, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, টাইম অ্যান্ড ট্রেন, এই অঙ্কগুলো যখন বলবে কি অ্যান্সার চেয়েছে এটা মাথায় রাখবে। কি অ্যান্সার চেয়েছে যদি তুমি বুঝতে পারো, অঙ্কটা অনেক সোজা হয়ে যাবে। দেখুন এখানে অ্যান্সার কি চেয়েছে? দৈর্ঘ্য। তার দৈর্ঘ্য মানে কি? ডিস্ট্যান্স। ডিস্ট্যান্স মানে আমরা কি জানি? টাইম ইন্টু স্পিড। তাকে এখানে কত মিনিট লাগছে? 15 মিনিট। টাইমের জায়গায় কি লিখবো? 15 মিনিট। এবার মিনিটটাকে ঘন্টায় নিয়ে গেলে 60 দিয়ে ভাগ করো। কারণ কি? কিলোমিটারের সঙ্গে কার সম্পর্ক? ঘন্টার সম্পর্ক। এটা মনে রাখবে, কিলোমিটারের সঙ্গে ঘন্টার সম্পর্ক। যেহেতু এটা কিলোমিটার পার আওয়ার আছে তাই ঘন্টায় নিয়ে যাও। এবার স্পিড কি? 5। এই 15 দিয়ে কাটলে 4, তাহলে আমার কি বেরোলো? 5/4 কিমি। এবার একটু খেয়াল করে দেখো, সব অপশান কিন্তু সব মিটারে আছে, তাই এখানে আমার কি বেরিয়েছে? কিমিতে বেরিয়েছে। তাহলে কিলোমিটার থেকে মিটার গেলে কি করবো? 5/4 মিটার গেলে 1000 গুণ করে দেবো। তাহলে 4 দিয়ে গেলে এটা 250, তাহলে আমার কত মিটার? 1250 মিটার। এটাই অ্যান্সার। আমার অপশান ডি অ্যান্সার। শুধু মনে রাখবে, টাইম অ্যান্ড ট্রেনের অঙ্ক বললে কি অ্যান্সার চেয়েছে সেই বিষয়টা মাথায় রাখবে, তাহলে অঙ্কটা অনেক সোজা। আর কিলোমিটারের সঙ্গে ঘন্টা, তাই মিনিট ছিল ঘন্টায় নিয়ে গিয়েছে। পরবর্তী কোশ্চেন, এটা একটা পার্টনারশিপের অঙ্ক, খুব ভালো অঙ্ক। এর একটা বিশেষ রুলস আছে, রুলসটা কি একটু বুঝে নাও, সবসময় কাজে লাগবে। এর মানে ক্যাপিটাল রেশিও, ক্যাপিটাল রেশিও সমান প্রফিট রেশিও। মানে বোঝাতে চাইলাম, ক্যাপিটাল রেশিও যা হবে প্রফিট রেশিও তাই, মানে মূলধনের অনুপাত যা হবে লাভের অনুপাত তাই হবে। কি বললাম? মূলধনের অনুপাত যা বেরোবে সেটাকে আমরা লাভের অনুপাত ধরে নেব। এখানে কজন ব্যবসা করছে দেখুন, আমি এই রুলসটা একটু মনে রাখবো, এটা ধরে আমি অঙ্ক করছি। আমার এ করছে, বি করছে আর সি করছে। দেখে নাও, এ 1200 টাকা 4 মাসের জন্য, তাহলে এ 1200 টাকা ইনভেস্ট করেছে 4 মাসের জন্য। বি 1400 টাকা 5 মাসের জন্য, 5। আর সি 1000 টাকা 6 মাসের জন্য। এটা কি? এটা হচ্ছে আমার ক্যাপিটাল রেশিও, মানে মূলধনের অনুপাত। তার মূলধনের অনুপাত মানে এটাকে আমরা কি বলতে পারি? আবার লাভেরও অনুপাত বলতে পারি। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে দাও। 2 দিয়ে কাটলে 6, 2 দিয়ে কাটলে 7, 2 দিয়ে কাটলে 5। মানে এমন একটা সংখ্যা দিয়ে কাটবে যেটা উভয় দিক কাটবে, মানে 3 জনের কাটবে। তাহলে 24, 35, 30। তাহলে এটা কি ক্যাপিটাল রেশিও, মানে আমরা কি প্রফিট রেশিও, মানে মূলধনের অনুপাত যা লাভের অনুপাত দেয়। তাহলে এটা ক্যাপিটাল রেশিও, এটাকে কি আমরা লাভের অনুপাত বলতে। তাহলে লাভ কত হয়েছে? 89 টাকা লাভ। আর এখানে মোট লাভ কত? 8900 টাকা লাভ। তাহলে এখানে এই টাকা লাভ হচ্ছে, এখানে এই টাকা, দুটো সমান। তাহলে আমি বলতে পারি 89 এর মান 8900 টাকা। এক করলে 8900/89। আমার অ্যান্সার কি চেয়েছে দেখো, বির মান চেয়েছে। বির মান কত? 35 না? 35 দেখো এখানে গুণ হয়ে যাবে, একটু আগে শিখিয়েছিলাম। এটা কালে 1 মানে 100। তাহলে আমার অ্যান্সার 3500। আমার অপশান এই অ্যান্সার। খুব ভালো অঙ্ক, পার্টনারশিপের অঙ্ক। শুধু কি বললাম, ক্যাপিটাল রেশিওটাকে আমাকে কি ধরতে হবে? প্রফিট রেশিও, মানে মূলধন অনুপাতটাকে আমাকে লাভের অনুপাত ধরে, এটাই হচ্ছে রুলস এই অঙ্ক। পরবর্তী কোশ্চেন,
খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে বুঝে নেবে। বলছে 500 টাকার উপর 40% ছাড়, আবার বলেছে এবং 500 টাকার উপর 36 এবং 4% ছাড়ের পার্থক্য কত। মানে একবার 500 টাকার উপর, এই 500 টাকার উপর 40% ছাড় দিয়েছে, আর এই 500 টাকার উপর 36 এবং 4% ছাড় দিয়েছে। তাই দুটো ছাড়ের পার্থক্য কত। খুব ভালো অঙ্ক। তাহলে আমি প্রথমটা বের করবো, তো দেখে নাও। প্রথম 500 টাকার উপর কত ছাড় দিয়েছে? 40%। পার্সেন্টেজ তুলে দিলে তলায় 100, কেটে দাও। তাহলে কত টাকা হলো? প্রথম 500 টাকার উপর 200 টাকা ছাড় দিয়ে দিয়েছে, কিন্তু পরে কত, এইটাই হচ্ছে মেন। দেখে নাও, এই পরে 500 টাকার উপর কত পার্সেন্ট ছাড়ে? 36% ছাড়। মানে ছিল কত? 64। পার্সেন্টেজ তুলে দিলে তলায় 100। আমার কিন্তু 500 টাকা, তারপর 36% ছাড়, ছাড় মানে বাদ দিয়ে দিয়ে ছিল কত? 100-র মধ্যে 36 বাদ দিলে 64। আবার কত পার্সেন্ট ছাড়? 4%। ছাড় মানে বাদ দেওয়া, তাহলে 4% বাদ দিয়ে দিলে কত? 96। এবার কাটাকাটি করো, এর দুটো শূন্য এর দুটো শূন্য কেটে দিলাম। 5 দেখালে 20, 2 দেখালে 10, 2 দেখালে 32। তাহলে 32 আর 96 গুণ করলে 3702/10। তার কত হচ্ছে? 307.2 টাকা রয়েছে। মানে 36% আর 4% ছাড় দিলে কত টাকা থাকছে? 307.2 টাকা। মানে আমার 36% ছাড় দিয়েছি, মানে আছে কত? 64। 4% ছাড় দিয়েছি, মানে আছে কত? 96। ক্যালকুলেশন করে আমি কত পেলাম? 500-র মধ্যে এখন ছাড় দেওয়ার পর কত আছে? 307.2 টাকা। তাহলে অ্যাকচুয়াল ছাড় কত হয়েছে দেখে নাও। 500 থেকে 307.2 টাকা বিয়োগ করলে অ্যাকচুয়াল ছাড় হয়েছে 192.8 টাকা। এটা ছাড়। এবার দুজনের ছাড়ের পার্থক্য, এই দুটো বিয়োগ করলে আমার 7.20/2 টাকা। আমার অপশান বি অ্যান্সার। ভালো করে বুঝে নাও। প্রথমে কি, প্রথম 500 টাকা 40% ছাড় মানে কত টাকা বেশি? 200 টাকা। ক্লিয়ার? আর পরের 500 টাকা 36% ছাড়ে আর 4% ছাড়ে। এখানে দুটো ছাড় বলেছে, একটু অন্যভাবে করো। 36% ছাড় দিয়েছে মানে কত আছে? 64। আর 4% ছাড় দিয়েছে মানে কি? 96। পার্সেন্টেজ তুলে তো 100 কাটাকাটি করলে ছাড় দেওয়ার পর রয়ে গেল কত? 307.2 টাকা। মানে 500-র মধ্যে রয়ে গেল 307.2 টাকা। তাহলে ছাড় কত হয়েছে বিয়োগ করলে 192.8 টাকা। এবার দুটি ছাড়ের পার্থক্য, তাহলে 200 থেকে এটা বিয়োগ করলে 7.20 টাকা। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব। এটা পরীক্ষা নিশ্চিত আসবে, নিশ্চিত আসবে। স্টার মেরে রাখো, স্টার মেরে রাখো। পরবর্তী কোশ্চেন। 5টি ঘন্টা একসাথে বাজার পর যতক্ষণ 9 সেকেন্ড, 6 সেকেন্ড ও 4 সেকেন্ড ও 10 সেকেন্ড এবং 8 সেকেন্ড বিরতিতে বাজলো। প্রথমে একসাথে বাজার পর থেকে 1 ঘন্টা সে কতবার একসাথে বাজবে? একটু মনে রাখো, ঘন্টার অঙ্ক, এই ঘন্টার অঙ্ক বা স্ট্রিট লাইটের অঙ্ক সবসময় যখন বলে লসাগুটা হবে এদের অ্যান্সার। কি বললাম? লসাগু। এই অন্তর অন্তর বোঝাচ্ছে 5 সেকেন্ড, 6 সেকেন্ড, 10 সেকেন্ড, বা স্ট্রিট লাইটে দেখবে যেসব ট্রাফিক লাইট আছে, সিগন্যাল লাইট আছে, সেগুলো সবসময় এই লাইটের অঙ্ক বোঝাবে বা ঘন্টার অঙ্ক বোঝাবে, সবসময় লসাগু করবো। তা লসাগু কী কী করবো? 9, 6, 4, 10, 8 লসাগু করো। 2 দিয়ে লসাগু হলো 9, 3, 2, 5, 4। 3 দিয়ে লসাগু করলে 3, 1, 2, 5, 4।
আবার 2 দিয়ে 3 1 1 5 2, দেখে নাও এই দুটো গুণ করলে আমি 10 পাচ্ছি, এই দুটো গুণ করলে 6, এই দুটো গুণ করলে 6, তাহলে এই দুটো কি 36 আর এখানে 10, কত হচ্ছে লসাগু 360 কি সেকেন্ড, কি পেলাম 360 সেকেন্ড পেলাম। আমি লসাগু করে কত পেলাম 360 সেকেন্ড। অ্যাকচুয়ালি বোঝাতে চাইলো 360 সেকেন্ড পরে তারা আবার একসঙ্গে বাজবে। এই সেকেন্ডটাকে মিনিটে গেলে আমি কি করব, সবসময় 60 দিয়ে ভাগ, তাহলে আমার 6 মিনিট অন্তর অন্তর তারা একসঙ্গে বাজবে, একসাথে বাজে, মানে 6 মিনিট হয়ে গেলে আবার একসঙ্গে বাজবে, কিন্তু 6 মিনিটের মধ্যে তারা আলাদা আলাদা বাজতে থাকে, কিন্তু 6 মিনিট অন্তর অন্তর তারা একসাথে বাজতে থাকে। এবার বলছে 1 ঘন্টায় সে কতবার একসাথে বাজবে, মানে প্রথমে একবার বাজা হয়ে গেছে, 1 ঘন্টায় সে কতবার একসাথে বাজবে। 1 ঘন্টা মানে আমি কি ধরবো, এই 1 ঘন্টা সমান কত ধরবো 60 মিনিট। 60 মিনিটে কতবার বাজবে 6 দিয়ে ভাগ করে দাও, 10 বার একসঙ্গে বাজবে। দেখুন এখানে অপশান ভুল আছে, আমার এখানে 10 অ্যান্সার হবে, এই অপশানগুলো ভুল আছে, 10 অ্যান্সার। যদি এই প্রথমবার এই কথাটা না উল্লেখ করতো তাহলে আমার 11 অ্যান্সার হতো। যা বলবে, যেহেতু আমার প্রথমবার একসাথে বেজেছে এটা বলে দিয়েছে, 1 ঘন্টার মধ্যে কতবার একসঙ্গে বাজবে, তাই 6 দিয়ে 60 ভাগ করলে আমার 10 বার। কারণ কি 6 মিনিট অন্তর অন্তর বাজছে, তার 1 ঘন্টায় কতবার বাজবে, 1 ঘন্টা সমান কত 60 মিনিট, 1 ঘন্টা সমান 60 মিনিট, তার 6 মিনিট ভাগ করলে আমার 10 বার বাজবে। নমস্কার, আমি রূপসাই। যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবে, বেশি বেশি শেয়ার করে দেবে। আবার পরবর্তী সেশন নিয়ে আসছি।